চলুন আজ কথা বলি এমন একজন স্থপতিকে নিয়ে যার পুরো জীবনের কাজই ছিল মানুষের ভেতরের অসীম সম্ভাবনাকে জাগিয়ে তোলা। তিনি বিশ্বাস করতেন একজন শিক্ষকের আসল কাজ হল জীবনকে উন্মোচন করা। এই একটা কথাতেই কিন্তু তার পুরো দর্শনটা পরিষ্কার হয়ে যায়। শিক্ষকের কাজটা যে শুধু বইয়ের পড়া বোঝানো নয়, বরং মানুষের ভেতরের সেই জীবনটাকে জাগিয়ে তোলা, এটাই ছিল তার মূল বিশ্বাস। তো এই গল্পের শুরুটা কিন্তু তাকে একজন শিক্ষক হিসেবে পরিচয় করিয়ে দিয়েই। তিনি তার ছাত্রছাত্রীদের মধ্যে এক ধরনের অবিশ্বাস্য দ্যুতি দেখতে পেতেন, আর সেই ভেতরের আলোটাকে জ্বালিয়ে দেওয়াই ছিল তার জীবনের ব্রত। আসলে তার সারাটা জীবনের কাজই ছিল বলা যায় এই একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করা। বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা বা অন্য যা কিছুই তিনি করেছেন, সবই ছিল ওই তরুণদের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলার একটা প্রচেষ্টা। এবার চলুন একটু পিছিয়ে যাই ৬০-এর দশকে। সময়টা ছিল দারুণ সৃজনশীলতায় ভরা, আর তরুণদের মনে ছিল সাহিত্য জগতে একটা বিপ্লব ঘটানোর স্বপ্ন। এই স্বপ্নকে ঘিরেই জন্ম নিয়েছিল একটা নতুন সাহিত্য আন্দোলন, আর তাদের মুখপত্র ছিল কণ্ঠস্বর নামের একটা পত্রিকা। সে এক অন্যরকম সময় ছিল, তরুণ, উদ্দাম আর স্বতঃস্ফূর্ত চেতনায় ভরপুর। তাদের আড্ডা, তর্ক আর বেপরোয়া উৎসাহে চারপাশটা সবসময় জমজমাট থাকত। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। একদিকে চলছিল সাহিত্যে নতুন কিছু করার চেষ্টা, মানে পাঠচক্র তৈরি হচ্ছিল, অন্যদিকে কিন্তু দেশ জুড়ে রাজনৈতিক পরিবর্তনের ঝড় ঘনিয়ে আসছিল। গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, এসবের ডামাডোলে সাহিত্যচর্চা স্বাভাবিকভাবেই পিছিয়ে পড়েছিল। এই একটা কথাতেই বোঝা যায় সেই সময়কার তরুণ লেখকদের আবেগটা ঠিক কোন জায়গায় ছিল। তাদের স্বপ্নটা শুধু নিজেরা বড় লেখক হওয়ার ছিল না, বরং সবাই মিলে সাহিত্যের ইতিহাসটাই বদলে দেওয়ার একটা স্বপ্ন ছিল। কিন্তু এই যে এত বড় একটা স্বপ্ন, সাহিত্যের পালাবদলের স্বপ্ন, সেটা একটা গভীর আত্ম উপলব্ধির সামনে এসে দাঁড়ায়। আর শেষ পর্যন্ত ইতিহাসের স্রোত পুরো পথটাই যেন বদলে দেয়। আর ঠিক এখানেই আসে সেই বড় ধাক্কাটা, সেই উপলব্ধি। তিনি বুঝতে পারলেন লেখকদের মেধা তো আছে, কিন্তু সাহিত্যকে যদি সত্যিই অনেক বড় শক্তিতে জ্বালাতে হয়, তাহলে দরকার বিশ্ব সাহিত্য থেকে আসা বিশাল, গভীর আর যাকে বলে পেশিবহুল জ্ঞান। শুধু বাংলা সাহিত্যের গণ্ডিতে থেকে সেই উচ্চতায় পৌঁছানোটা কঠিন। দেখুন, দৃষ্টিভঙ্গির কি বিশাল একটা পরিবর্তন। যুদ্ধের আগে লক্ষ্য ছিল খুব নির্দিষ্ট, বড় লেখক তৈরি করা। কিন্তু যুদ্ধের পর মনে হল, না, শুধু লেখক নয়, দেশকে গড়তে হলে সব ক্ষেত্রে যোগ্য, আলোকিত মানুষ দরকার। প্রয়োজনটা অনেক অনেক বড় হয়ে গেল। মুক্তিযুদ্ধের পর সবাই যখন সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখছে, তখন কিন্তু একটা কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হল। সবাই বুঝল যে এই স্বপ্নটা আপনা আপনি সত্যি হবে না, এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। মানে ব্যাপারটা ছিল এমন যে শুধু স্বপ্ন দেখলে তো হবে না। এই যে মাটি কাদার দেশ, একে সোনায় পরিণত করতে হলে দেশ গড়ার সংগ্রামে নামতে হবে। আর সেই সংগ্রামের জন্য শুধু সাহিত্যিক নয়, সব ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। এই ধাপগুলো খেয়াল করলে বোঝা যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের জন্ম কিন্তু একদিনে হয়নি। প্রথমে একটা ছোট পাঠচক্র হিসেবে শুরু হয়েছিল, তারপর দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তা থেমে যায়। কিন্তু যুদ্ধের পর সে ছোট ধারণাটাই এক বিশাল আর মহৎ উদ্দেশ্য নিয়ে নতুন করে ফিরে আসে। আর এই পুরো যাত্রাপথটাই কিন্তু আমাদের নিয়ে আসে তার জীবনের একেবারে মূল দর্শনটাতে, যে দর্শনটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগানের মধ্যে একদম স্পষ্ট: আলোকিত মানুষ চাই। তাহলে এই যে আলোকিত মানুষের কথা বলা হচ্ছে, কারা তারা? সহজ কথায়, আলোকিত মানুষ হলেন তিনি যার ভেতরের সম্ভাবনার আগুনটা জ্বলে উঠেছে। আর সেই আলোয় তিনি শুধু নিজেই আলোকিত নন, চারপাশকেও আলোকিত করছেন। ব্যাপারটা তিনি খুব সহজ কিন্তু দারুণ একটা উপমা দিয়ে বুঝিয়েছিলেন। আলো কিন্তু বাইরে থেকে আসে না, এর উৎস হলো ভেতরের আগুন। যার ভেতরে সেই আগুনটা একবার জ্বলে উঠবে, সেই আলোকিত হবে। এই দিয়াশলাইয়ের রূপকটা শুনলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।
ভাবুন তো, আমাদের সবার ভেতরেই আগুন জ্বালানোর সম্ভাবনা সুপ্ত অবস্থায় আছে, কিন্তু একটা যোগ্য দিয়াশলাইয়ের কাঠি ছাড়া সেটা জ্বলবে কিভাবে? বিশ্ব সাহিত্য কেন্দ্রের কাজটাই হলো সেই দিয়াশলাইয়ের কাঠি হওয়া, যার আলো ৫ তাকে ২৫-এ নিয়ে যাওয়া, যার ২৫ তাকে ৭৫-এ। এভাবে এক একজনের আলো বাড়তে বাড়তে একদিন পুরো জাতিই আলোকিত হবে। তো এই পুরো আলোচনা শেষে প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে। আমাদের প্রত্যেকের ভেতরেও কি এমন কোনো আগুন আছে যা কেবল জ্বলে ওঠার জন্য একটা সঠিক দিয়াশলাইয়ের কাঠির অপেক্ষায় রয়েছে?